সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মশিউর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তোমাদের সাথে আমি আরো দুটো ক্লাস করেছি। একটা ক্লাস বাক্য বিষয় এবং আরেকটা ক্লাস হচ্ছে কবি আবু হেনা মুস্তফা কামালের ছবি কবিতার একটু অংশ আমরা পড়েছিলাম। আজকে আমরা পুরো কবিতাটাই পড়বো এবং সেই কবিতার আলোকে কয়েকটা উদ্দীপক নিয়ে আলোচনা করবো এবং কবিতার মূল বিষয়টা নিয়ে একটু কথা বলি। প্রথমেই আমরা কথা না বাড়িয়ে আমাদের যে গত ক্লাসে আমরা যেটা পাঠ করেছিলাম সেটাকে আবার একটু পুনঃপাঠ করি। আমরা প্রথমেই যদি কবিতার নাম ছবি আবু হেনা মুস্তফা কামাল। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। এই স্তবকটার মধ্যে আমরা প্রথমে দেখব যে কবি আমন্ত্রণ জানাচ্ছেন পর্যটকদের, যে কোনো বিদেশি কোনো অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছেন যে ছবির মতো আমাদের এই দেশে এসে বেরিয়ে যাওয়ার জন্য, এবং বলছে যে মনোহারী স্পট, মন হরণ করার মতো স্পট আমাদের তেমন কিছু নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। বলছে আপনার যে সঞ্চয় স্ফীত, আপনার যে অনেক টাকা স্ফীত সঞ্চয় আছে, সেখানে থেকে উপচে পড়া ডলার, মার্ক বা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রসিদ্ধ নগর, তো সেখানে বলছে তার তুলনায় শিশুতোষ। তো আপনারা ওই টাকা পয়সা খরচ করে যা ওইখানে পাবেন তার তুলনায়, অর্থাৎ তার হচ্ছে আমাদের দেশের তুলনায় এগুলো হচ্ছে শিশুতোষ। তো অল্প কথায়, মাত্র একটা কথা দিয়ে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন আসলে আমাদের তেমন কিছু মনোহারী স্পট না থাকলেও আপনি টাকা পয়সা খরচ করে বিদেশের যে বড় বড় শহরগুলোতে যা পাবেন তার আমাদের দেশের তুলনায় সেগুলো হচ্ছে শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বলছে আপনি আমাদের দেশে এসে বেরিয়ে যান এবং এখানে এসে আপনি যে রং দেখবেন আমাদের দেশের, এরকম রঙের ব্যবহার, এমন বিষয়, বিচিত্র বিষয়, আমাদের দেশের যে বিষয় বৈচিত্র্য, আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য, অর্থাৎ বৈচিত্র্য রয়েছে, বিচিত্র ভ্যারাইটিস টাইপের বৈচিত্র্য রয়েছে। বলছে যে রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অর্থাৎ শিল্পী যখন কোনো ছবি আঁকেন বা এগুলো হচ্ছে, বা কোনো কবি যখন কবিতা লিখেন কিংবা যে কোনো শিল্প মাধ্যম, সেটাকে বলছেন অনুকরণ। এই কথাটা বলেছেন, শিল্প হচ্ছে অনুকরণ। কাব্যতাত্ত্বিক এরিস্টটল, গ্রিক দার্শনিক এরিস্টটল, তিনি বলেছেন যে সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ। এই অর্থে কবি শিল্পকে নকল বলেছেন, যে তাইলে সবকিছুই নকল। আপনি যা কিছু শিল্পীর তুলিতে পাবেন বা যা কিছু শিল্পের মধ্যে দেখেন সবকিছু আসলে নকল। কিন্তু আমাদের বলছে যে অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। এই প্রসঙ্গে আমরা আমাদের দেশের বিভিন্ন জায়গার কথা বলতে পারি, যেগুলো আসলে বিভিন্ন দর্শক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যায়, পর্যটকরা যায়। যেমন আমি যদি প্রথমে বলি যে কক্সবাজারের কথা, কক্সবাজার, সেন্ট মার্টিনস দ্বীপ কিংবা কুয়াকাটা বা সিলেটের রাতারগুল আছে, জাফলং আছে, মাধবকুণ্ড আছে, কুমিল্লার বৌদ্ধবিহার আছে, ময়নামতি বৌদ্ধবিহার, তারপরে পাহাড়পুর বৌদ্ধবিহার আছে, মহাস্থানগড় আছে, এরকম বরেন্দ্র মিউজিয়াম আছে রাজশাহীতে, আরো অনেক জায়গায়, যে কিংবা সুন্দরবন, যে এই যে সুন্দরবন যে দৃশ্যগুলো, বা সাজেক ভ্যালি, যেটা সাজেক রাঙ্গামাটি জেলায় সাজেক, সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, সেটা আসলে না দেখলে অনুভব করা যাবে না যে আসলে এগুলো কত সুন্দর এবং আমাদের দেশ যে কি সুন্দর। এটা যদি ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া দেখা হয় নাই চক্ষু মিলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আসলেই আমাদের দেশের মধ্যে অনেক চমৎকার জিনিস রয়েছে, তো সেগুলো আমরা তো দেখবই। পাশাপাশি কবি তার পর্যটকদেরকে, অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের দেশকে দেখে যাওয়ার জন্য, এবং সেখানে যে রঙের ব্যবহার আছে, সেখানে যে ছবিগুলো, সেগুলো হচ্ছে অকৃত্রিম।
আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। যে তিনি পর্যটন দপ্তরের দায়িত্ব নিয়েছেন, মনে হচ্ছে যে তিনি পর্যটন দপ্তরের একজন কর্মকর্তা, সেইটাই বলছে হয়ে তিনি তাদেরকে জানাচ্ছেন, যেটা আসলে জানানোর দায়িত্ব পর্যটন দপ্তরের, যে সম্পূর্ণ ছবির মতন করে সম্প্রতি সাজানো হয়েছে। অর্থাৎ আমাদের এই দেশটা ছবির মতো দেশ, এবং এটাকে সম্প্রতি সাজানো হয়েছে। কিভাবে? তিনি বলছেন, খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। তাহলে আমাদের এই দেশের যে ছবিটা, একটা হচ্ছে অকৃত্রিম ছবি, প্রাকৃতিক ন্যাচারাল যে বিউটি, যে প্রাকৃতিক দৃশ্যের প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যতা আছে, এবং সেই সৌন্দর্যটা হচ্ছে কোন শিল্পীর তুলিতে সেই সৌন্দর্যকে তুলিতে আঁচড় দিয়ে সেটা ব্যক্ত করা যাবে না। এটা হচ্ছে অকৃত্রিম, খাঁটি, এবং সেটা দেখা, সেটা অনুভব করার মতো, এবং সেটা দেখতে হলে আমাদের দেশকে দেখতে হবে, আসতে হবে। এবং এখন যেভাবে ছবির মতো করে সাজিয়েছে, এটা সম্প্রতি সাজানো হয়েছে, এবং সেই সাজাতে গিয়ে খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে, এখানে একজন নেতার কথা বলা হয়েছে, একজন যার নেতৃত্বে, যিনি এই কঠোর তত্ত্বাবধান করেছেন। 30 লক্ষ কারিগর, এটা নির্মাণ করতে গিয়ে 30 লক্ষ কারিগর আত্মাহুতি দিয়েছেন। অর্থাৎ এখানে আমাদের এই দেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে, মহান মুক্তিযুদ্ধ হয়েছে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের আমাদের বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি হচ্ছেন খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পী। তার তত্ত্বাবধানেই এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এবং সেই সংগঠিত হতে গিয়ে 30 লক্ষ শহীদ হয়েছেন। 30 লক্ষ মানুষ তাদের জীবনের বিনিময়ে তারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন, পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। অর্থাৎ এই ছবিটার নাম হচ্ছে বাংলাদেশ। এই ছবি বানাতে গিয়ে, বাংলাদেশ নামক ছবিকে বানাতে গিয়ে 30 লক্ষ মানুষ দীর্ঘ 9 মাস তারা তাদের জীবনের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই দেশটাকে পেয়েছি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ়, দেখেছেন? যে বলছে এখনো মাত্র দেশ স্বাধীন হয়েছে, এবং এখনো আমাদের দেশের এই যে ছবিগুলো এখনো অনেক জায়গায় যে কাঁচা আছে, রংগুলো কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ়, এত মানে খুবই গাঢ়। গাঢ় বলতে এটা মানে খুবই গভীরতা অর্থে, মানে গভীরভাবে রঙের যে ব্যবহারটা, সেই গভীরভাবে রংটা মিশে আছে। ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালী তুলে এনে ব্যবহার করতেন। ভ্যান গগ হচ্ছেন, তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী। 20-এর দশকে তিনি একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী, ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ। তো তিনি এই যে তিনি ইমপ্রেশনিস্ট শিল্পী হিসেবে তার পরিচয় আছে, এবং তিনি এক যেমন লিওনার্দো দা ভিঞ্চি নাম আমরা যেমন বলি, আমরা ভ্যান গগের নাম বলবো, আমরা মকবুল ফিদা হোসেনের নাম বলবো, আমাদের দেশের জয়নুল আবেদিন, কামরুল হাসান, এরকম বিখ্যাত বিখ্যাত শিল্পী যারা আছেন, বলছেন যে ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালী তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। যে ভ্যান গগ, যিনি যার জীবন্ত ছবি, তার ছবিগুলো মনে হচ্ছে যেন জীবন্ত সানফ্লাওয়ার ছবি, তিনি জীবন্ত ছবি এঁকেছেন, কিন্তু তিনিও এরকম রঙের ব্যবহার, তিনি বলছেন, কবি বলছেন যে আমি শপথ করে বলতে পারি এমন গাঢ়তা আমাদের দেশের যে রঙের ব্যবহার, অকৃত্রিম রঙের যে ব্যবহার, গাঢ় রং, সেই ব্যবহার তিনি দেখেননি। আর দেখুন, এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভিতরেও একটা গভীর সাজেশন আছে। নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, যে নরমুন্ডের ব্যবহার হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে আত্মদান যারা করেছেন, তাদের বিভিন্নভাবে হত্যা করেছে, বিভিন্ন জায়গায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। আমরা আমাদের যে কুমিল্লার পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলার কোল্লাপাথরে, সেখানে আমরা দেখি যে একসাথে অনেক মুক্তিযোদ্ধার গণকবর আছে, তাদের নাম আছে। আবার অনেক অসংখ্য নাম না যারা শহীদ মুক্তিযোদ্ধা, যারা বিভিন্ন জায়গায় দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কঙ্কাল, তাদের নরমুন্ড বিভিন্ন জায়গায় পড়ে আছে। আমরা জানি যে মিরপুরে এক সময় একবার অনেকগুলো কঙ্কাল পাওয়া গিয়েছিল, যেগুলো বৌদ্ধভূমি বা রায়ের বাজার বৌদ্ধভূমি, এরকম অনেক জায়গায়, অসংখ্য জায়গায় বাংলাদেশের যে বৌদ্ধভূমিগুলো আছে, সেখানে মানুষের
যে নরমুণ্ড, সেই নরমুণ্ড ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সেগুলো মুক্তিযুদ্ধে তাদের ত্যাগের বিনিময়েই আমরা এই বাংলাদেশ নামক দেশটা পেয়েছি। এবং সেই নরমুণ্ডগুলো দিয়ে একটা একটা গভীর সাজেশন, একটা বিশেষ ধরনের একটা নতুন চিন্তার জাগরণ ঘটে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম, যে বলছে যে এই যে গভীর সাজেশন, যে নতুন চিন্তার উদ্রেক করে এই নরমুণ্ডের যে ক্রমাগত ব্যবহার, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নরমুণ্ডগুলো, সেই নরমুণ্ডগুলো দিয়েই কিন্তু আসলে আমাদের থিমটা সাজানো হয়েছে। থিম বলতে মানে যে কোনো একটা চিন্তা, বিশেষ চিন্তা বা বাণীকে চিত্রশিল্পের থিম বলা হয়। সাধারণত ওই বাণী জীবন, সমাজ ও মানবীয় প্রকৃতিকে অবলম্বন করে প্রকাশ পেয়ে থাকে। থিমের মাধ্যমে একটি ছবির মৌলিক ও বিশ্বজনীন মূল্য প্রতিভাত হয়। এই থিমটা হচ্ছে আমাদের বাংলাদেশের থিমটা হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে মানুষ শহীদ হয়েছেন, এবং শহীদ মুক্তিযোদ্ধাদের নরকঙ্কাল, নরমুণ্ড বিভিন্ন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সেটার মাধ্যমে আমাদের একটা সাজেশন, একটা বিশেষ চিন্তা বা নতুন কিছুর একটা উন্মেষ ঘটায়। নতুন চিন্তা বা বিশেষ চিন্তা আমাদের মধ্যে আসে। এই চিন্তাটা হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের দেশকে রক্ষা করা, আমাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হওয়া, এই বিষয়গুলো কিন্তু এই দেশের মধ্যে এই নরমুণ্ডের মাধ্যমে আমরা এটা ফুটে উঠেছে। এবং এটি হচ্ছে আমাদের দেশের আমাদের ছবির মতো এই দেশের থিম। এই থিমটাকে বলছে যে আমাদের এই যে মুক্তিযুদ্ধ, এটা মুক্তিযুদ্ধের চেতনাটাকেই ধারণ করছে। এটাই হচ্ছে একটা থিম, যে আমাদের দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হবে। এরকম একটা থিমের মাধ্যমেই আমাদের দেশ, আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বাঙালি, বঙ্গবন্ধু, এগুলো এক সূত্রে গাথা। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বাঙালি এবং বঙ্গবন্ধু সবগুলো একার্থক, সেগুলো সমার্থক, সেগুলোকে আমরা কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে নিতে পারবো না। তাহলে আমাদের এই কবিতার মধ্যে যে বিষয়টা কবি আবু মুস্তফা কামাল তিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে, যদি আমরা ছবি কবিতাটাকে বলি, এই ছবি কবিতার মধ্যে কি কি বিষয় আছে। ছবি কবিতার মধ্যে কবি আবু মুস্তফা কামাল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরেছেন, এবং সেই প্রাকৃতিক চিত্র তুলে ধরে তিনি বিদেশি যে অতিথি যারা আছেন তাদেরকে তিনি দায়িত্ব নিয়ে, তিনি পর্যটন কর্পোরেশনের দায়িত্ব নিয়ে, পর্যটন কর্পোরেশন যে দায়িত্বগুলো পালন করার কথা, সেই রকম দায়িত্ব নিয়ে তিনি তাদেরকে এদেশে আসার আহ্বান জানিয়েছেন, এবং বলছেন যে আমাদের এই দেশটা হচ্ছে ছবির মতো, আমাদের দেশে যদি আসেন তাহলে এই যা কিছু দেখতে পাবেন সবকিছু হচ্ছে অকৃত্রিম, সেখানে কোনো কৃত্রিমতা নেই। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে আমাদের এই দেশটা, এই ছবির মতো এই দেশটা যে গড়ে উঠেছে, এই গড়ে ওঠার পেছনে একজন কারিগরের ভূমিকা ছিল, যে কারিগর 1948 সাল থেকে, 1947 সালের দেশ ভাগ হওয়ার পর থেকে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। 1948 সাল, 1952 সাল, 54 সাল, 1966 সাল, 6 দফা প্রণয়ন করেছিলেন। বাঙালির বলা হয়ে থাকে, বাঙালির ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ হচ্ছে বাঙালির 1966 সালের 6 দফা, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণয়ন করেছিলেন। 1970 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এবং 1971 সালের যে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের মাধ্যমেই বাঙালি যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং সেই তার নেতৃত্ব, যিনি কারিগরি, যিনি এই দেশের কারিগর, রূপকার, স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মাধ্যমে, তার আহ্বানে সাড়া দিয়ে 30 লক্ষ মানুষ, যাদেরকে এই কবিতায় কারিগর বলা হয়েছে, তারা আত্মাহুতি দিয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ছবির মতো, এখন যে ছবির মতো দেশ, এই দেশটাকে পেয়েছি। এবং তাদের যে নরমুণ্ড, তাদেরকে যে বিভিন্ন জায়গায় গণহত্যা করা হয়েছে, আমরা জানি 71 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইটের মাধ্যমে সারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এবং সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, তাদের বাসায় ঢুকে নির্মমভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে লাশ পুঁতে ফেলে দেওয়া হয়েছে, তাদের গণকবর দেওয়া হয়েছে। তো সেই নরমুণ্ডগুলো, সেগুলো হচ্ছে চেতনা, আমাদের যে চেতনা, আমাদের যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, সেইগুলোর কথা বলা হয়েছে। অর্থাৎ এই কবিতার মধ্যে বাংলাদেশের রূপ সৌন্দর্যের কথা একদিকে বলা হয়েছে, অপরদিকে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের কথা অত্যন্ত ছোট, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, অত্যন্ত শিল্পীর যে তুলির আচরণ যেভাবে একটা ছবি ফুটিয়ে তোলেন, তেমনি ভাবে কবি আবু মুস্তফা কামাল তার এই কবিতার মাধ্যমে তিনি তার এই
আমাদের এই দেশের কথা বলেছেন, দেশের সৌন্দর্য এবং যুদ্ধ, মুক্তিযুদ্ধ এত চমৎকার ভাবে খুব কম কবিতায় বলা হয়ে থাকে। যে কোনো কবিতার একটা থিম থাকে, হয় এটা সৌন্দর্যের কথা বলা হয় অথবা একটা যুদ্ধের কথা বলা হয়, কিন্তু যুদ্ধ এবং সৌন্দর্য এই দুটার সংমিশ্রণে অপূর্ব একটা কবিতা লিখেছেন কবি আবু হেনা মুস্তফা কামাল। তো আমরা যদি কয়েকটা উদ্দীপকের আলোচনা করি। উদ্দীপকগুলো আমাদের এখানে দেওয়া আছে, আমি কয়েকটা লিখেছি। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা কবিতায় তিনি বলেছেন, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমুতব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ। এখানে একটা উদ্দীপক আমরা দিলাম। এখন যদি আমি বলি যে উদ্দীপকের সাথে এই ছবি কবিতার কোন দিক দিয়ে মিল আছে, এখানে কি আছে? ছবি কবিতা এবং এই এখানে চিত্রকাব্যের জীবন 2 বিঘা জমি কবিতা, এখানে এই উদ্দীপকের সাথে ওই কবিতার কি মিল আছে? মিল আমরা খুঁজে পাই কিনা? আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কথা, জ্ঞানমূলক তো শুধু জ্ঞানের যে যা আছে তাই। যেমন আবু হেনা মুস্তফা কামাল কত সালে জন্মগ্রহণ করেন, তিনি কোথায় অধ্যাপনা করেছেন, তিনি শেষ বাংলা একাডেমির মহাপরিচালক কবে হয়েছেন ইত্যাদি, এগুলো জ্ঞানমূলক। তারপরে সেগুলো আমরা শুধু আমরা হায়ার অর্ডার বা উচ্চতর দক্ষতা এবং যেটা আমাদের আমরা যদি আলোচনা করি যে এখানে মিল আছে কোথায় এই কবিতার মধ্যে, এটার সাথে ছবি কবিতার সাথে এটার কি মিল আছে? আমরা দেখব যে বাংলাদেশের যে প্রকৃতির কথা বলা হয়েছে, এখানে প্রকৃতির অনেকগুলো উপাদান আছে। স্তব্ধ অতল দিঘি কালো জল, পল্লব ঘন আম্র কানন, ছায়া সুনিবিড় শান্তির নীড় অবারিত মাঠ, এরকম অনেক কিছু, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, অনেকগুলো আছে যেগুলো আমাদের বাংলাদেশের কথা কবি বলেছেন যে এইগুলো অন্য কোথাও পাবেন না। তারপরে আবার যদি আমি কবি জসিমউদ্দিনের নিমন্ত্রণ কবিতা, যে নিমন্ত্রণ জানিয়েছেন তার শহরে বন্ধুকে, যে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় বনের লতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছাই, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। এখানেও আমরা দেখি যে পল্লী প্রকৃতির সুন্দর চমৎকার কথা, গাছের ছায়া বনের লতা উদাসী বন, এরকম অনেকগুলো সৌন্দর্যের কথা বলা হয়েছে। তারপরে আমরা এটাও এই কবিতা ছবি কবিতার সাথে উদ্দীপকের মিল হচ্ছে, এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা আছে। তারপর আমরা সৈয়দ শামসুল হকের একটা কবিতা একটু পাঠ করি, যে তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার মানচিত্রের ভিতরে, যার উপর দিয়ে বয়ে যাচ্ছে 1300 নদীর ধারা, তুমি ফিরে এসেছো তোমার করতলে পায়রাটির বুকে, যার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা। এই কবিতাটা খেয়াল করে দেখো, যে তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার মানচিত্রের ভিতরে, যার উপর দিয়ে বয়ে যাচ্ছে 1300 নদীর ধারা। অর্থাৎ তার মধ্যে কি আছে? একটু সুন্দর প্রকৃতির কথা আছে। তুমি ফিরে এসেছো তোমার করতলে পায়রাটির বুকে, যার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা। তার মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা অল্প আছে, এবং পাশাপাশি রক্ত আর অশ্রুতে ভেজা, যে যার ডানা পায়রাটির বুকে এসেছে। পায়রাটি মানে হচ্ছে, এই পায়রাটি হচ্ছে বাংলাদেশ, এবং তার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা, তার ডানা রক্তে ভিজে আছে, অশ্রুতে ভেজে আছে। 30 লাখ মা বোনের যে ইজ্জতের বিনিময়ে তাদের যে অস্ত্র, এবং মানুষ যে 30 লক্ষ, যে 2 লক্ষ মা বোনের যে ইজ্জতের বিনিময়ে যে তাদের যে অস্ত্র, এবং 30 লক্ষ শহীদের রক্ত, সেই রক্তটা পায়রাটির বুকের মধ্যে আছে, পায়রাটির ডানার মধ্যে এখন এগুলো লেগে আছে। অর্থাৎ বাংলাদেশ, পায়রাটি নামক বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের মধ্যে এই যে যুদ্ধের এবং করুণ যে কাহিনী, সেটা এই উদ্দীপকের মধ্যে ফুটে উঠেছে। এটা কিন্তু এই ছবি কবিতার যে পুরো যে থিমটা, তার সাথে কিন্তু পুরোটাই মিলে যায়। অর্থাৎ ছবি কবিতায় প্রকৃতি এবং মুক্তিযুদ্ধ এই দুটোর কথাই এটা অল্প আছে, এই তোমাকে অভিবাদন বাংলাদেশ এটার মধ্যে আছে। আবার আরেকটা কবিতা মোহাম্মদ মনিরুজ্জামানের বাংলাদেশ নামক যে কবিতায় আর কি লিখবো,
যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। তাহলে এখানেও আমরা দেখি যে মনিরুজ্জামানের এই কবিতায় আর কি লিখবো, যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ করতে গিয়ে বুকের রক্ত গিয়েছে, এবং বুকের রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, এরকম একটা বিষয় যে আছে। তাহলে বাংলাদেশ হতে গিয়ে সাগর রক্ত, এক নদী রক্ত বা এক বুকের রক্ত দিতে হয়েছে, এই বিষয়টা আছে। এটা কিন্তু এই কবিতার সাথে আমরা দেখি যে এই কবিতার যে যে যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার এখানে সৌন্দর্যের কথা নেই, যে বা প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কথা নেই, প্রকৃতির কোনো কথা নেই, আছে শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, যে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, ত্যাগের কথা আছে। তাহলে আমরা দেখবো যে উদ্দীপকগুলো খেয়াল করতে হবে, যে আমরা যদি মনে রাখি যে আমাদের এই ছবি কবিতার মধ্যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, আর দ্বিতীয়ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই দুটোর সংমিশ্রণেই কিন্তু এই কবিতাটা চমৎকার ভাবে, এই চমৎকার যোগসূত্রের মাধ্যমে কবি আবু মুস্তফা কামাল এই কবিতাটি লিখেছেন। এখন উদ্দীপক যখন তোমাদের কবি এর মধ্যে পরীক্ষার যে কোনো উদ্দীপক যখন আসবে, তোমাদের খেয়াল করতে হবে যে এই ছবি কবিতার যে দুটো বিষয় আছে কিনা। আমি এখানে উদাহরণ যেগুলো দিয়েছি, এর মধ্যে একটা কবিতা আমি দেখালাম যে এই কবিতার মধ্যে, তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার মানচিত্রের ভিতরে, যার উপর দিয়ে বয়ে যাচ্ছে 1300 নদীর ধারা, তুমি ফিরে এসেছো তোমার করতলে পায়রাটির বুকে, যার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা। এই কবিতার মধ্যে, এই চারটি উদ্দীপকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর যে উদ্দীপক যেটা হয়েছে, তোমাকে অভিবাদন বাংলাদেশ, এই কবিতায় আমরা পুরোপুরি ভাবে এই বাংলাদেশের ছবি কবিতার যে থিমটা, মূল পুরোপুরি যে চিত্রটা, এটার সাথে এটার অনেকাংশে মিল আছে। আর বাকিগুলো মিল আছে কবিতার সাথে, সেই মিলটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের দিক দিয়ে, যেমন গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি, গাছের ছায়ায় বনের লতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জরাজরি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি। এর কিংবা এই কবিতায় এখানে হচ্ছে প্রকৃতি 1 এবং 2, এটা হচ্ছে প্রাকৃতিক, এটা আবার মুক্তিযুদ্ধ, আর এটা মুক্তিযুদ্ধ এবং প্রকৃতি। 3 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ প্লাস প্রকৃতি, এটা শুধু প্রকৃতি। 2 নম্বর প্রকৃতি, এটা আবার মুক্তিযুদ্ধ। 4 নম্বর কবিতায় আর কি লিখবো, যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। তাহলে এইভাবে চিন্তা করে তুমি যদি পরীক্ষায় যে কোনো উদ্দীপক আসলে, উদ্দীপকটা তোমাকে খেয়াল করলেই তুমি বুঝতে পারবে। আর কবিতাটা যদি ভালো করে জানা যায় যে আমাদের এই কবিতায় কি আছে, এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন, এই কবিতায় কবি বলতে চেয়েছেন যে আমাদের এই দেশে আসো, আমাদের এই দেশে তেমন কিছু নেই, কিন্তু যা আছে তুমি পাউন্ড স্টার্লিং ডলার খরচ করেও কিন্তু ওইরকম পাবে না, তার তুলনায় তো আমাদের দেশের তুলনায় সেগুলো শিশুতোষ। সুতরাং আমাদের দেশে যদি আসো তাহলে অনেক কিছু দেখতে পাবে, এবং আমাদের এই দেশটা সৃষ্টি হয়েছে, সৃষ্টির পেছনের যে ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে এরকম যে একজন মহান ব্যক্তি, যিনি খাঁটিয়া আর্য বংশ সম্ভূত শিল্পী, এই শিল্পীর নাম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটা উল্লেখ করা হয়নি, কিন্তু এটা সবাই আমরা বুঝতে পারি যে এই মহান শিল্পী, যার তত্ত্বাবধানে, যার নেতৃত্বে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তো তিনি আমাদের জাতির পিতা। তো তাই এবং দীর্ঘ 9 মাস যে যুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে, এবং এই আমাদের এই যে সুন্দর ছবির মতো এই দেশটি তৈরি হয়েছে। তো তাহলে আমরা এই থিমটা জানলাম, এবং এখানে আমাদের যে গণহত্যার বিষয়গুলো আছে, নরমুন্ডের কথা আছে, নরমুন্ডের মধ্য দিয়ে আমরা জানি যে, আমরা বুঝতে পারি যে আমাদের দেশে কিভাবে তাণ্ডব চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল বা বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। তো তাদের এটা আমরা এই কবিতার মাধ্যমে আমরা এটা জানতে পারলাম। তো এইভাবে আমরা এই ছবি কবিতায় কবি আবু মুস্তফা কামালের ছবি কবিতাটি আমরা শেষ করব। আর উদ্দীপকগুলো তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা দেখবে যে কোনো উদ্দীপকে দেখবে যে হয় মুক্তিযুদ্ধের কথা আছে এবং প্রকৃতির কথা আছে। যদি প্রকৃতির কথা শুধু থাকে, তাহলে ছবি কবিতার যে প্রকৃতি, এই প্রকৃতির সাথেই এটার একটা মিল। আর যদি শুধু মুক্তিযুদ্ধের কথা থাকে, তাহলে মুক্তিযুদ্ধের অংশটার সাথে মিল। আর যদি দুটো থাকে, তাহলে তোমরা দুটোর কথা বলবে। তো আমরা আজকে এই পর্বতে আমাদের ক্লাসটা আমরা শেষ করব। তো তোমরা আশা করি যে অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। আর তোমাদের যদি এর মধ্যেও যদি ধরো যে তোমাদের কোনো কিছু বুঝতে বা কোনো কিছু করতে হয়, তাহলে তোমাদেরকে আমি আমার নাম্বারটা আমি দিয়ে দিই, 01712004463।
এটা হচ্ছে আমার নাম্বার। তোমরা তোমাদের কোনো বিষয় যদি কোনো সমস্যা হয়, এই বিষয়টা আমরা যেটা পড়ালাম এই বিষয়টা বুঝতে সমস্যা হলে আমাকে 01712004463 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আশা করি আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং আমরা পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এই পর্যন্ত তোমরা যা পড়েছো মেইন বইয়ে বাংলা প্রথম পত্র বা বাংলার যে বিষয়গুলো সেগুলো মূল বিষয়টা জেনে ফেলা, মূল বিষয়টা পড়া, সেটা হচ্ছে আসল কথা। যে তোমরা পুরো তোমাদের যে সিলেবাসটা আছে, তোমাদের যে গল্পগুলো আছে, তোমাদের যে উপন্যাসটা আছে, তোমাদের নাটক আছে এবং কবিতাগুলো আছে, বারবার করে পড়ে ফেললে এবং মূল বিষয়টা বুঝে ফেললে পরীক্ষায় যাই কিছু আসুক না কেন তোমরা লিখতে পারবে। তো ভালোভাবে পড়াশোনা করবে, মনোযোগ দিয়ে পড়বে, কারণ এখন যে কোভিড-19 আমাদের দেশের পরিস্থিতি, এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকেও মানে গতকাল 30 তারিখ পর্যন্ত বন্ধ দিয়েছে। হয়তো নেক্সট আমরা জানি না কি হবে, ভবন কবে খুলবে। যদি খোলা হয় তাহলে তোমাদের সাথে দেখা হবে। আর এর মধ্যে তোমরা যে পড়াগুলো আছে এখন নিজেদেরই একটু চেষ্টা করে বেশি পড়তে হবে, কারণ কোভিড-19 পরিস্থিতি ভালো মানে একেবারে যদি একটা নিশ্চিত একটা নির্ভরযোগ্য কোনো না পাওয়া যায় তাহলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে আমি জানি না, হয়তো খুলে ফেলবে বা অথবা যা হোক। তো তোমরা নেক্সট পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো তোমরা এর মধ্যে ভালো থাকবে এবং তোমরা তোমাদের যে উদ্দীপক আমি যেটা 4টা বললাম, আমি উদ্দীপকগুলো আবার বলে দিচ্ছি। যে জীবন দেব 2 বিঘা জমি কবিতা। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ। একটা তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই, গাছের ছায়ায় বনের লতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। আরেকটা হচ্ছে তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার মানচিত্রের ভেতরে, যার উপর দিয়ে বয়ে যাচ্ছে 1300 নদীর ধারা। তুমি ফিরে এসেছো তোমার করতলে পায়রাটির বুকে, যার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা। কবিতায় আর কি লিখবো যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। এই উদ্দীপকগুলো দেখবে, উদ্দীপকের সাথে মিলিয়ে ছবি কবিতার কোথায় মিল আছে কোথায় মিল নেই, এবং এটার এটা ছবি কবিতার সাথে এটার কোন ভাবের মিল আছে অথবা অভিন্ন কিনা, এরকম প্রশ্নই হয়তো তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার মধ্যে দেওয়া হয়ে থাকে। তো সেগুলো তোমরা আশা করি করে নিবে এবং পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাবে। তো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। আমরা পরবর্তীতে অন্য একটা কবিতা অথবা অন্য যে কোনো একটা বিষয় আমরা বা একটা প্রবন্ধ অথবা ছোট গল্প নিয়ে আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা বলবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত পড়াশোনাগুলো চালিয়ে যাবে। কারণ উচ্চ মাধ্যমিক এখন আমাদের সেশন আমরা একটু হয়তো পিছিয়ে যাচ্ছি, হয়তো জানি না সামনে কিভাবে এটা কভার হবে, নিশ্চয়ই হবে। তবে সেক্ষেত্রে তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে, কারণ এই বিষয়টা হচ্ছে তোমাদের কোভিড-19 এর কারণে আমরা অনেক কিছুতেই হয়তো আমরা বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে আমাদের অনেকটাই আমরা ব্যর্থ হচ্ছে। তারপরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ যে তিনি যদি ডিজিটাল বাংলাদেশ না করতেন তাহলে হয়তো এখন এই যে অনলাইন ক্লাস আমরা নিচ্ছি, এই কোভিড-19 এর কারণে আমরা হয়তো ঘরে আমাদের বসে থাকতে হতো, আমাদের কিছুই করার ছিল না। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই অনলাইন ক্লাস চালুর ব্যবস্থা নিয়েছেন। এবং আমরা অনেকদিন থেকেই আমরা কোভিড-19 শুরু হওয়ার বেশ কিছুদিন পর থেকেই আমরা ক্লাসগুলো শুরু করেছি এবং আমাদের ক্লাসগুলো চালিয়ে যেতে পারছি। সেজন্য আমরা কলেজ কর্তৃপক্ষ বিশেষ করে অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে ধন্যবাদ।